আজকে এটা মহারাজ খুব সুন্দর বললেন, আজকে একটি পবিত্র পুণ্যতিথি, আর এটি একটি পুণ্যতীর্থ। স্বয়ং জগৎজননী এই তীর্থে অধিষ্ঠান করেছেন এবং জগৎজননীর যিনি মুখ্য সেবক তিনিও এই তীর্থে অধিষ্ঠান করেছেন। আজকে সেই মুখ্য সেবকের আবির্ভাব তিথি, সুতরাং সেটা এই তীর্থের যে মাহাত্ম্য, যে মহিমা, সেই মহিমাকে উপলব্ধি করবার একটি অত্যন্ত পুণ্যক্ষণ। সুতরাং এরকম দিনে এরকম তীর্থক্ষেত্রে এসে উপস্থিত হতে পারাটাই বিরাট সৌভাগ্যের, কিছু স্মরণ মনন করতে পারা তো আরও সৌভাগ্যের। পূজনীয় শারদানন্দজি মহারাজের সম্পর্কে খুব সুন্দর, তার জীবন সম্পর্কে খুব সুন্দর আলোচনা করছিলেন পূজনীয় তত্ত্বসারানন্দজি মহারাজ। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। আমি শারদানন্দজি মহারাজের জীবনের এই বিস্তৃত ক্ষেত্র নিয়ে কোনো সাধারণ আলোচনা করব না। আমি একটা জায়গা নিয়ে একটুখানি, অনেক দিন ধরেই মাঝে মাঝে চিন্তাভাবনা হয়, সেইটা নিয়ে একটু কয়েকটা বিষয় ভাববার চেষ্টা করছি, মাত্র আপনাদের কাছে নিবেদনের চেষ্টা করব। শারদানন্দজি মহারাজের জীবনের যে বিপুল কর্মযজ্ঞ এবং তার যে কাজের ধারা, সেটি তো আমাদের সংঘকে এবং আমাদের সবাইকেই অনুপ্রেরণা দেয়, আমাদের সংঘের কাঠামো তৈরি করে গিয়েছে। আমার যতদূর মনে হয় শারদানন্দজি সম্পর্কেই বোধহয় সর্বাধিক, মানে ঠাকুরের পার্ষদরা যারা আছেন তাদের মধ্যে শারদানন্দজি মহারাজ সম্পর্কে বোধহয় সর্বাধিক সংখ্যক জীবনী লেখা হয়ে গেছে। 3টে জীবনী আমার মনে হয় কোনো পার্ষদ সম্পর্কে লেখা হয়েছে কিনা আমার জানা নেই। যে ভক্তমালিকাকে ছেড়ে দিই বা চেতনানন্দজির বইগুলোকে ছেড়ে দিই, মানে আমি মূল আলাদা জীবনী, 3টি জীবনী মহারাজের সম্পর্কে লেখা হয়েছে। এবং 3টি জীবনী যারা লিখেছেন তাদের মধ্যে 2জন মহারাজকে একেবারে কাছ থেকে দেখেছেন। পরবর্তীকালে পূজনীয় প্রভানন্দজি আর একটি চমৎকার কম্প্রিহেন্সিভ বায়োগ্রাফি লিখেছিলেন। এর থেকে বোঝা যায় যে এই জীবনটা মানে কি অদ্ভুত একটা প্রভাব তৈরি করেছিল। তা এই যে 2জন লিখেছিলেন তাদের মধ্যে একটি জীবনীকার একটি অদ্ভুত মন্তব্য করেছেন। তিনি বলছেন যে শারদানন্দজির জীবনটা একটা পদ্মফুলের মতো, যার 2টো পাপড়ি আছে। একটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ আশ্রয়ে, শ্রীগুরুর আশ্রয়ে, শ্রীগুরুর নির্দেশে তার যে জীবনের চলা সেইটি, এবং সেখানে তার যে উপলব্ধি, সাধনা ইত্যাদি, এটি হচ্ছে একটি পাপড়ি। আর আরেকটি পাপড়ি তিনি বলছেন যে পরবর্তীকালে সংঘ, এই সংঘকে নিয়ে, সংঘকে কেন্দ্র করে তার জীবনের যা কিছু কাজকর্ম, সাধনা, সেইটি। এই দ্বিতীয় পাপড়িটির ক্ষেত্রে আমার খুব অদ্ভুতভাবে মনে হয় তার একটি বিশেষ দান হচ্ছে শ্রীরামকৃষ্ণের জীবনী রচনা। এই জীবনীটি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ নামক যে বিখ্যাত এই জীবনী গ্রন্থটি, এই গ্রন্থটি আমরা আপনারা সবাই পড়ি, এটা আমাদের একেবারে প্রাথমিক পাঠ্য একটি গ্রন্থ। কিন্তু এই জীবনী গ্রন্থটি খুব অনন্য। একটা তো কারণ এই যে অবতার বরিষ্ঠের জীবন এখানে অঙ্কন করার চেষ্টা করা হয়েছে, এটা তো একটা বিরাট ব্যাপার। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে জীবনীকার স্বয়ং, মানে সাধারণত দেখা যায় জীবনী গ্রন্থগুলো লেখা যখন হয় তখন সেখানে যিনি, মানে যার জীবনী গ্রন্থ লেখা হচ্ছে তিনিই তো সেখানে মুখ্য, তিনিই সেখানকার নায়ক। জীবনীকার নিজেকে আড়ালেই রাখেন। লীলা প্রসঙ্গে এটার ব্যতিক্রম হয়নি, জীবনীকার সামনে চলে আসেননি, জীবনীকার নিজেকে আড়ালেই রেখেছেন। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ যদি আমরা খুব গভীরভাবে পড়ি তাহলে দেখব অবতার বরিষ্ঠের জীবনকে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যে তাতে বোঝা যায় এই জীবনকে ব্যাখ্যা করেছেন যিনি, তিনিও কিন্তু একটি স্বতন্ত্র ও বিশিষ্ট জীবনের অধিকারী। এইখানেই আসলে এই জীবনী গ্রন্থ এবং জীবনী গ্রন্থের লেখক দুজনেই আমাদের কাছে বড় বিস্ময়ের হয়ে ওঠেন। বাংলা সাহিত্যে একটি বিখ্যাত
জীবনী মানে চৈতন্যদেবকে কেন্দ্র করে অনেকগুলো বিখ্যাত জীবনী রচিত হয়েছে। তার মধ্যে একটি বিখ্যাত জীবনী হচ্ছে চৈতন্য চরিতামৃত, এবং আরও একটি হচ্ছে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা। তা এই বইটি লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্যকে তিনি কিন্তু সামনে থেকে দেখেননি। চৈতন্যকে যাঁরা দেখেছিলেন তাদের ভিত্তিতে তিনি এই জীবনীটি লিখেছেন। কিন্তু এই জীবনীটি লেখার সময় তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সেইটি নিয়ে একটি গ্রন্থ অনেক পরবর্তীকালে লেখা হয়েছিল, চৈতন্য চরিতামৃতের উপাদান বলে। বিখ্যাত, অতি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন বিমান বিহারী বাবু, খুব পণ্ডিত মানুষ ছিলেন। সেইখানে বিমান বিহারী বাবু কয়েকটি খুব গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছিলেন। শারদানন্দজি মহারাজের লীলা প্রসঙ্গ নিয়ে আলোচনার সময় সেই কথাগুলো আমাদের খুব মাথায় আসে। জি.কে. চেস্টারটন তিনি সেন্ট ফ্রান্সিস অব আসিসির জীবন বৃত্তান্ত আলোচনা করেছেন। সেই আলোচনায় তিনি বলছেন যে সেন্ট ফ্রান্সিসকে তিনটে বিভিন্ন রূপে দেখার চেষ্টা করা যেতে পারে। একটা হচ্ছে একেবারে আধুনিক দৃষ্টিতে, যে তাঁর সমাজের প্রতি কী কল্যাণকর কাজ ছিল, তার মানবপ্রেম কেমন ছিল, তার প্রকৃতি প্রীতি কেমন ছিল, এই সব নিয়ে একটা তার মধ্যে গণতান্ত্রিক ভাবনা, ঐতিহাসিক ভাবনা প্রকাশ পেয়েছে কিনা ইত্যাদি নিয়ে একরকমভাবে আধুনিক জীবন রচনা হতে পারে। আরেকটা হতে পারে যে ফ্রান্সিসের যে ধর্মমত, তাকে যারা নির্বিচারে বিশ্বাস করেছেন, কোনো যুক্তিতর্ক তোলেননি, তাঁদের ভিত্তিতে, তাঁদের সেই নির্বিচার গৃহীত মতকে ভিত্তি করে একটা সেন্ট ফ্রান্সিসের জীবনী লেখা হতে পারে। তৃতীয় আরেকটি হতে পারে ঐতিহাসিক ও মনস্তত্ত্ববিদদের দৃষ্টি নিয়ে, কিন্তু অত্যন্ত সহানুভূতির সঙ্গেও সেন্ট ফ্রান্সিসের জীবনী লেখা হতে পারে, যেখানে সেন্ট ফ্রান্সিসের জীবনের ভিতরকার যে লড়াই, তার যে এত বড় সন্ত হয়ে ওঠার যে সংগ্রাম, সেই সংগ্রামটি ফুটে উঠবে, এরকমভাবেও লেখা যেতে পারে। চেস্টারটন এই তিনটে পদ্ধতির কথা বলেছেন, এবং তিনটে পদ্ধতিরই কিছু ত্রুটি আছে। পরবর্তীকালে যারা জীবনী সাহিত্য বা জীবনী লেখার পদ্ধতি নিয়ে আলোচনা করেছেন তারা বলেছেন। অদ্ভুত বিমান বিহারী মজুমদার বলছেন যে চৈতন্য চরিতামৃতকার তিনি এই তিনটি পদ্ধতির কোনোটাই গ্রহণ করেননি। তার কারণ তিনি কেবলমাত্র ওই গণতান্ত্রিক, সামাজিক ইত্যাদি যে চৈতন্যদেবের জীবনের ব্যাপার, সেইটা নিয়ে মানে থেমে থাকেননি। ওটা বলেছেন, কিন্তু ওর বাইরেও আরও কিছু বলেছেন, অনেক কিছু বলেছেন। যারা চৈতন্যদেবের ধর্মমতকে একেবারে নির্বিচারে বিতর্কহীনভাবে মেনে নেয়, তিনি সেই পথ অবলম্বন করেননি। তিনি চৈতন্যদেবের ধর্ম দর্শনকেই গ্রহণ করেছেন, কিন্তু তাকে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, শাস্ত্র দিয়ে প্রমাণ করেছেন। আবার চৈতন্যদেবের জীবনের যে বিরাট মহামানব হয়ে ওঠার যে লড়াই, সে লড়াইটিকেও বর্ণনা করেছেন। তার বাইরেও কৃষ্ণদাস কবিরাজ যাঁদের কাছ থেকে শুনেছিলেন, তাদের কাছ থেকে শুনে চৈতন্যদেব সম্পর্কে একটা অনুভব তৈরি করেছিলেন, উপলব্ধি তৈরি করেছিলেন। এই যে তিনটে মতের সমন্বয়, চেস্টারটন যে তিনটে মত বললেন, সে তিনটে মতকে মেলানো, আবার একটি নিজের মতন আরেকটি ধারাকে নিয়ে আসা, এইটা নিয়ে কিন্তু লীলা প্রসঙ্গ এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচিত হয়েছে। এখন এটি সেই কারণেই বিমান বিহারী বাবুর মত যে এটি বাংলা সাহিত্যে কেন, শুধু বিশ্ব সাহিত্যেও একটি ব্যতিক্রমী জীবনী গ্রন্থ। আমরা যখন লীলা প্রসঙ্গকে পড়তে যাই, তখন যদি চেস্টারটন সাহেব এবং আমাদের বিমান বিহারী বাবুর এই মতগুলোকে মাথায় রাখি, তাহলে দেখব লীলা প্রসঙ্গের মধ্যে কিন্তু এই চারটি যুক্ত হয়েছে। অধিকন্তু একটি পঞ্চম মাত্রা রয়েছে, সেটি আমি আসছি। দেখুন, লীলা প্রসঙ্গ পড়লেই আমরা বুঝতে পারি যে ঊনবিংশ শতাব্দীর কোন ঐতিহাসিক সামাজিক প্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব হয়েছিল, এবং সেই জীবনকে
ঊনবিংশ শতাব্দীর বাংলা ও ভারতবর্ষের ঐতিহাসিক জীবনকে তিনি কেমনভাবে পরিবর্তিত করেছিলেন, রূপান্তরিত করেছিলেন, সেগুলো কিন্তু জীবনীকার খুব চমৎকারভাবে যুক্তি তথ্য দিয়ে পরিবেশন করেছেন। বিভিন্ন জায়গায় পরিবেশন করেছেন, একটা জায়গায় শুধুমাত্র নয়। এটা একটা লক্ষণীয় দিক। এটি গেল একটা দিক। আবার যদি দ্বিতীয় দিক দেখি যে শ্রীরামকৃষ্ণের জীবনেরকে কেন্দ্র করে যে আধ্যাত্মিক তত্ত্ব দর্শন, তার যে ধর্মবোধ, আচরণগত দিকগুলো, তার যে বিশ্বাসের দিকগুলো, সেগুলোও কিন্তু জীবনীকার অত্যন্ত সুচারুভাবে লিখেছেন এবং সাজিয়েছেন, প্রকাশ করেছেন। তৃতীয় যে দিকটি, যে শ্রীরামকৃষ্ণ জীবনের মধ্যেও একটি অন্তঃসংগ্রাম রয়েছে। একজন অবতার জন্ম থেকেই অবতার হয়ে যান না, এটা লীলা প্রসঙ্গকার এই তত্ত্বটি নিয়ে এসেছেন। আমরা এর আগে অবতারদের যে জীবনী গ্রন্থগুলো পড়েছি, পড়তে পড়তে মনে হয়েছে অনেক সময় যে জন্মাবধি তিনি অবতার। ভাগবত যদি পড়ি তাহলে দেখব ভাগবতের মানে অন্তত শ্রীকৃষ্ণের জীবন কাহিনী যেখান থেকে শুরু হলো, প্রথম থেকেই একেবারে বালক অবস্থা থেকেই শ্রীকৃষ্ণ যা কাণ্ড কারখানা ঘটিয়েছেন একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। জন্মের পর মুহূর্তে থেকেই অবতার হিসেবে একে মারছেন, ওকে তুলে ধরছেন, মানে তারকাসুরকে মেরে দিলেন, একে মেরে দিলেন, তাকে, মানে ভয়ানক ব্যাপার। মানে ওরকম বিরাট শক্তি না হলে হবে না। কিন্তু সেটি শ্রীরামকৃষ্ণের জীবনে লীলা প্রসঙ্গকার দেখাননি। তিনি দেখাচ্ছেন আভাস আছে, কিন্তু ধীরে ধীরে সেই বিকাশটি ঘটছে, এটি দেখিয়েছেন জীবনীকার। এটি একটি অসাধারণ জায়গা। সুতরাং এটাও কিন্তু এই তৃতীয় দিকটিও দেখিয়েছেন। চতুর্থ যে উপলব্ধির জগৎ, একটা জীবন, এরকম জীবনকে রচনা করতে গেলে নিজের একটা উপলব্ধির জগৎ তৈরি করতে হয়, অনুভবের জগৎ তৈরি করতে হয়, সেটি ছিল জীবনীকারের। আমরা সেটির প্রসঙ্গে যথাসময়ে আসব, যে ঠাকুরের জীবন নিয়ে তিনি যা লিখছেন সেই সম্পর্কে তার কত চমৎকার অনুভব ছিল। এটি একটি চতুর্থ জায়গা। কিন্তু পঞ্চম যে জায়গাটি আমাদের মনে হয় এই লীলা প্রসঙ্গের ক্ষেত্রে অন্যান্য জীবনী গ্রন্থগুলোকে ছাড়িয়ে দিয়ে চলে গেছে, সেটা হলো এই যে শারদানন্দজি মহারাজ নিজে অন্যদের সঙ্গে, মানে যারা নিজে দেখেছেন ভগবানকে চোখের সামনে, এটা এক, শুধু নিজে দেখে যা তিনি দেখেছেন ভগবানের কাছ থেকে, যা তিনি মানে শুনেছেন ভগবানের কাছ থেকে, সেটি দিয়েই লিখতে পারতেন, তিনি সেটা করেননি। তিনি কিন্তু অন্যান্যরাও, মায়ের সঙ্গে ঠাকুরের সম্পর্ক, অন্যান্য পার্শ্বদের সঙ্গে ঠাকুরের সম্পর্ক, তাদের সঙ্গে ঘটনা, তাদের কাছ থেকেও শুনেছেন। শুধু তাই নয়, আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, ওই সময়ে কামারপুকুরে যারা বেঁচে ছিলেন, বা মানে ঠাকুরের যারা সঙ্গী সাথীরা, মানে ঠাকুরকে যারা দেখেছিলেন ওই সময়, তাদের কাছ থেকেও কিন্তু তিনি তথ্যাদি নিয়েছেন। এইটি একটি অদ্ভুত জায়গা, যে নিজের দেখা এবং নিজের অনুভবকেই কেন্দ্র করে শুধু লেখা নয়, নিজের দেখা ও নিজের অনুভবকেও তিনি যেন, ইংরেজি যদি শব্দ ব্যবহার করি, ক্রস ভেরিফাই করছেন, যে যেটা দেখেছেন সেটা সত্যি তো। মানে একটা অবতারের জীবন রচনা হবে, একজন অবতারের জীবন রচনা করা হচ্ছে, ভগবানের জীবন রচনা করা হচ্ছে, সেটা যদি একজনের দৃষ্টিতে দেখা হতো তাহলে তার মধ্যে একদেশদর্শিতা চলে আসতে পারত। এখানে তা হয়নি। এই কারণেই তিনি বহুজনের সঙ্গে তার নিজের দৃষ্টিকে মিলিয়ে নিয়েছেন। এটি লীলা প্রসঙ্গের এই পঞ্চম মাত্রাটি বোধহয় যে কোনো জীবনী সাহিত্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রায় অনন্য। বাংলা সাহিত্যের জীবনী সাহিত্যের ক্ষেত্র তো বটেই, ভারতবর্ষেও রচিত জীবনী সাহিত্যগুলোর ক্ষেত্রে এটি দেখা যায়। এটি নিঃসন্দেহে আধুনিক জীবনী সাহিত্য যারা, অন্যান্য জীবনী যারা লেখেন, তারা এটা করেন না তা নয়, কিন্তু অন্যগুলো তাদের সব সময় থাকে না, এটা দেখা যায়, বহু ক্ষেত্রে দেখা যায়। সম্প্রতি বাংলার বিখ্যাত মানুষ যিনি, তার মানে জীবনী ঊনবিংশ শতাব্দীর স্বামীজির প্রায় সমকালের এক বিখ্যাত মানুষ, তার সম্পর্কে একটি অসাধারণ জীবনী গ্রন্থ রচনা করেছেন প্রশান্ত কুমার পাল বলে একজন বিখ্যাত জীবনীকার। কিন্তু সেই জীবনীতেও এই সমস্যাটা দেখা যায় যে সেখানে তথ্যের সমারোহ প্রচুর রয়েছে,
কিন্তু তথ্য থেকে কোনো তত্ত্বকে তুলে আনার চেষ্টা সেখানে করা হয়নি। অথচ জীবনীকারের কিন্তু এই দায় থাকে যে তিনি শুধু তথ্য দিয়ে এই জীবনীটা ভরাবেন না, তথ্য থেকে তাকে কিন্তু একটা থিওরি, একটা ফিলোসফি তো দিতে হবে যে এই জীবনটা কোন দর্শন নিয়ে তৈরি হয়েছে। এবং সেখানে এই বিপদগুলো থাকে, ওই বিপদগুলো থাকে বলেই অনেক জীবনীকার এই দর্শনের দিকটি বাদ দিয়ে যান। জীবনী গ্রন্থগুলো সেক্ষেত্রে কিন্তু আংশিক হয়, একপেশে হয়ে যায়। এইটা মানে লীলা প্রসঙ্গের ক্ষেত্রে নিঃসন্দেহে আমার মনে হয় একটা খুব অদ্ভুত জায়গা, বা লীলা প্রসঙ্গের মানে লীলা প্রসঙ্গ রচনার ক্ষেত্রে একটি খুব অদ্ভুত ব্যাপার। আরও কয়েকটা প্রসঙ্গ যেটা আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে যে লীলা প্রসঙ্গ যে রচিত হলো, তার কেন রচিত হলো তার কিন্তু বেশ কিছু কারণ জীবনীকাররা বলেছেন। সব জীবনীকাররাই কম বেশি বলেছেন লীলা প্রসঙ্গ কেন রচিত হয়েছে, এবং সেগুলোকে একটা জায়গায় নিয়ে এসেছেন পরম পূজনীয় প্রভানন্দজি মহারাজ। সেখানে তিনি মুখ্যত 5টি কারণের কথা বলেছেন। একটা হচ্ছে যে সেই সময়ে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যেসব প্রবন্ধ আসত উদ্বোধন পত্রিকাতে, সেখানে প্রচুর ভুল ভ্রান্তি থাকতো। শারদানন্দজি মহারাজ এটা লক্ষ্য করেছিলেন যে এছাড়াও যে ঠাকুরের সম্বন্ধে প্রকাশিত গ্রন্থ, সেখানেও ঠাকুরের জীবন আখ্যায়িকা সম্বন্ধে অনেক ভুল ভ্রান্তি থাকত, এবং সেই কারণেই একটি প্রামাণিক জীবনী লেখার অনুভব করেছিলেন লীলা প্রসঙ্গকার। দ্বিতীয় আরেকটা তিনি বলেছিলেন, নিজেই তিনি বলছেন যে শ্রীরামকৃষ্ণ কথা জানবার জন্য সাধারণ আগ্রহ দেখে বর্তমানকালে অনেকে অনেক কথা সেই সম্বন্ধে লিখছে, এবং এই জীবনের সঙ্গে হিন্দু বা বৈদিক ধর্মের যে নিগুড় সম্বন্ধ রয়েছে সেটিকেও অনেকে জানতে চাইছে। সুতরাং সেইটিও লীলা প্রসঙ্গকারের এই ঠাকুরের এই লীলা প্রসঙ্গ মানে এই জীবনী লেখার একটা উদ্দেশ্য ছিল, যে ঠাকুরের জীবনের সঙ্গে ওই বৈদিক ও যে সনাতন হিন্দু ধর্ম তাকে একটা মিলিয়ে দেখানোর চেষ্টা। আরেকটা কথা শারদানন্দজি মহারাজ বলেছেন যে মাস্টারমশাই তখন খুব বলে বেড়াচ্ছেন ওরা ঠাকুরের প্রকৃত জীবন ভুলে অন্য পথে গিয়েছে, সে কথায় খুব রাগ হয়েছিল। সে এই অভিযোগের একটা জবাব দেওয়ারও তাগিদ অনুভব করেছিলেন বলে শারদানন্দজি মহারাজের জীবনীকাররা মনে করেছেন। মায়ের বাড়ির উদ্বোধন, বাড়ি তৈরির জন্য যে টাকার ঋণ শোধ করা, সেটাও দরকার ছিল। কিন্তু এই চতুর্থ কারণটিকে আমার খুব একটা বড় কারণ বলে মনে হয় না। এটা আমাদের শাস্ত্রে বলে মুখ্য কারণ, গৌণ কারণ। এটা একটা গৌণ কারণ মাত্র, এটি মুখ্য কারণ কখনোই হতে পারে বলে মনে হয় না। তাহলে কখনো ভালো জীবনী লেখা হতো না, কেবলমাত্র যদি অর্থের দিক থেকে তাকিয়ে কোনো জীবনী লিখতে হতো। আরেকটা যেটা জীবনীকাররা কেউ কেউ মানে পরবর্তীকালের মানুষ গবেষকরা বলেছেন যে শারদানন্দজি মহারাজ এটা বুঝতে পারছিলেন যে ঠাকুরের ত্যাগী এবং গৃহী শিষ্যরা অনেকেই এই ইহজগৎ থেকে চলে গিয়েছেন, এবং তার ফলে ঠাকুরের কথা ধরে রাখবার মতন আর কেউ নেই। সুতরাং একটা ঠাকুরের জীবনী রচনা করা দরকার। সেই কারণেই তিনি এই ঠাকুরের মানে প্রামাণিক কথাগুলোকে এক জায়গায় নিয়ে এসে এই জীবনীটি রচনা করেছিলেন। আমরা জানি 1909 খ্রিস্টাব্দের মধ্যে এই কাজটি আরম্ভ করেছিলেন তিনি। মায়ের আশীর্বাদ পেয়েছিলেন, এবং জীবনী গ্রন্থটা লেখার পরেও মায়ের আশীর্বাদ পেয়েছিলেন। মা বলেছিলেন সদর যা লিখেছে সব ঠিক। শুধু তাই না, অবশ্য আরেকটা মা খুব গুরুত্বপূর্ণ কমেন্ট করেছিলেন সেখানে, যে এই বইটা পড়ে বোঝবার জন্য বিদ্যাবুদ্ধির দরকার আছে। মানে এটা সাধারণ বই নয় যে যে কেউ পড়বে আর গল্পের বই উপন্যাসের মতন বুঝে যাবে, এটা নয়। এটা পড়বার জন্য বিদ্যাবুদ্ধির, তিনি তো বিদ্যার দেবী, মা যথার্থই বুঝতে পেরেছিলেন জিনিসটা। এবং আমার তো মাঝে মাঝে মনে হয় এই বইটা পড়ার জন্য বিদ্যাবুদ্ধি আমার অন্তত এখনও তৈরিই হয়নি। অসাধারণ মানে বইটি। আরেকটি খুব দারুণ ব্যাপার সেটা হচ্ছে যে লীলা প্রসঙ্গকার তিনি কিন্তু এই বইটা যখন লিখছেন তার আগে পুঁথিকারের পুঁথি লেখা হয়ে গেছে, এবং লীলা প্রসঙ্গকার এই বইটা মানে প্রকাশের পর, বেশ কয়েকটা খণ্ড প্রকাশের পর পুঁথিকারকে দিয়েছিলেন, এবং পুঁথিকার বলছেন যে প্রথমে তিনি বইয়ের প্যাকেটটা খোলেননি। তার কারণ বলছেন আমার একটা অহংকার ছিল, ও আর কি লিখবে, ঠাকুরের জীবনী লিখেছি তো, জীবনী সম্বন্ধে যা লেখা সে তো মাস্টারমশাই লিখেছেন আর আমি লিখেছি, ওরা ঠাকুরের কি জীবনী লিখবে বলে। তারপরে বলে হঠাৎ একটা সময় কি মনে হলো, ওটা খুলে পড়তে পড়তে দেখলাম, পুঁথিকার বলছেন যে পড়তে পড়তে দেখলাম ও বাবা, আমি যেগুলো ভুল করেছি উনি সবগুলো ঠিক করেছেন তথ্য প্রমাণ দিয়ে।
তখন আবার এই শেষ বয়সে আমি পুঁথিটা সংশোধন করতে বসলাম, এবং উনি কিছু সংশোধন করে শারদানন্দজির কাছে পাঠিয়েছিলেন ওটা ছাপাবার জন্য। আমি অবশ্য জানি না, এখানে উদ্বোধনের মহারাজরা রয়েছেন, তারা ভালো বলতে পারবেন যে এখন যে প্রকাশিত সেটা ওই সংশোধিত পুঁথিটা কিনা, সেটা আমার অবশ্য জানা নেই, কেন প্রথম এই সংস্করণটা আমি পড়িনি, বা ওইটা মিলিয়ে দেখার আমার সুযোগ হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে, আপনারাও সবাই জানেন যে এই লীলা প্রসঙ্গ যে প্রকাশ হয়েছে, এই জীবনী গ্রন্থ প্রকাশ হয়েছে, কিন্তু জীবনী গ্রন্থের নিয়মে প্রকাশ হয়নি। শারদানন্দজি মহারাজ কিন্তু জীবনী গ্রন্থ লেখার যে সাধারণ নিয়ম সেটি লঙ্ঘন করেছেন, এবং প্রকাশও হয়েছে কিন্তু সেই লঙ্ঘন করেই। যখন প্রকাশ হয়েছিল, প্রথম তিনি লিখেছিলেন গুরুভাব পূর্বার্ধ। এটি প্রকাশ হয়েছিল 1318 শ্রাবণে। অন্তত প্রভানন্দজির যে জীবনচরিত শারদানন্দ চরিত আছে, আমি তার থেকে এই তথ্যটা বলছি। তারপরে গুরুভাব উত্তরার্ধ 1318 আশ্বিন, সাধক ভাব তারপরে ফাল্গুন 1320, পূর্বকথা ও বাল্যজীবন তারপরে 1322 বৈশাখ, দিব্যভাব নরেন্দ্রনাথ তারও পরে 1325 ফাল্গুন। এবং আরও একটি ব্যাপার, যে এই আপনারা সবাই জানেন যে এই জীবনীতে ঠাকুরের যে একেবারে অন্তলীলা পর্যায়ের যে বিস্তৃত কাহিনী সন্নিবিষ্ট হওয়া দরকার ছিল, সেটা হয়নি। সেটা কিন্তু শারদানন্দজি মহারাজের ইচ্ছা ছিল যে তিনি এটা হয়তো পরবর্তীকালে সম্পূর্ণ করবেন, এবং সেই জন্য তিনি অনেক উপাদানও সংগ্রহ করেছিলেন। পূজনীয় প্রভানন্দজি মহারাজ একটি তথ্য দিয়েছেন, সেটি হচ্ছে এই যে অনেক পরবর্তীকালে, বোধহয় 1352 সাল নাগাদ একটি বই প্রকাশ পেয়েছিল। সেই বইটি আমি একটু দেখি যদি খুঁজে পাই। সেই বইটি এই শ্রীরামকৃষ্ণ জীবনী বলে একটি বই প্রকাশ পেয়েছিল 1352-তে। এইটি নাকি ওই যে অংশটি তার বাদ ছিল সেই অংশগুলোকে নিয়েই। আমি জানি না এই বইটি এখন আমাদের এখান থেকে কোথাও বেরোয় কিনা, এটি আমিও খুঁজে পাইনি। আর্কাইভে আছে, কিন্তু পরবর্তীকালে বোধহয় এই বইটি খুব আর প্রকাশে আসেনি, ডায়েরির মতন করে করে বের করেছিলেন। আচ্ছা, একটি গ্রন্থই বের করবার চেষ্টা হয়েছিল। এটা এই যে উনি এই বিভিন্নভাবে বের করলেন, এটারও কিন্তু একটা যুক্তি ছিল ওনার। উনি লঙ্ঘন করেছেন জীবনী রচনা এবং জীবনী প্রকাশের যে সাধারণ পথ লঙ্ঘন করেছেন। লঙ্ঘন করার একটা জোরদার যুক্তি ছিল। সেই যুক্তিটা এই যে গিরিশবাবু বকলমা দিয়েছিলেন ঠাকুরকে। সেইটায় অনেকের মনে হতো যে বোধহয় ওই বকলমা দিলেই হয়ে যাবে, আর অতিরিক্ত সাধন ভজনের দরকার নেই। মহারাজ বলছেন এই রকম একটি ভুল ধারণা আসার ফলেই কিন্তু আসলে এই গুরুভাব পূর্বার্ধ দিয়ে শুরু করলাম, যেখানে ঠাকুরের জীবন তত্ত্বকে প্রথম ঠিক প্রকাশ করা গেল। বলছেন এটিকে আমি যদি প্রথম প্রকাশ করি যে শ্রীরামকৃষ্ণ কে এবং শ্রীরামকৃষ্ণকে কিভাবে আমরা পাওয়ার চেষ্টা করব, এটি যদি প্রথম প্রকাশ করা যায়, তাহলে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ধারণা হয়ে গেল। তারপরে পাঠক শ্রীরামকৃষ্ণের জীবনীর অন্যান্য স্তরগুলোতে প্রবেশ করতে পারবে। ভগবদ্ গীতা আমরা পড়ি, আপনারা জানেন সবাই। ভগবদ্ গীতায় অর্জুনের একটা মানসিক সমস্যা হলো যুদ্ধক্ষেত্রে গিয়ে। এবার সেই সমস্যাটা দূর করতে হবে। তো দূর করবার জন্য ভগবান উপদেশ দান শুরু করলেন। এই উপদেশ দান যেটা শুরু করলেন, সেখানে প্রথম কিন্তু উনি মূল তত্ত্বটি পরম জ্ঞান সেটিকে কিন্তু আগে বললেন। মূল পরম জ্ঞানটি বলে দিলেন, একেবারে মূল তত্ত্ব যিনি ব্রহ্মতত্ত্ব তিনি বলে দিলেন। তারপরে কিন্তু ধীরে ধীরে যেন এটাকে বলা হয় ডেরিভেশন, একরকমের ডিরাইভ করে ধীরে ধীরে তার সাধন পদ্ধতিগুলো কিভাবে সেখানে পৌঁছতে হবে সেইগুলো বলতে শুরু করলেন। না হলে যদি আগে সাধন পদ্ধতিটা বলে শেষে লক্ষ্যটা বলতেন, লক্ষ্যটা শেষে পৌঁছবো বলে, তাহলে সাধক বুঝতে পারতো না যে কোথায় গিয়ে সে পৌঁছতে হবে। অবতারের জীবন যখন আলোচনা করা হবে, এটা সাধারণ জীবন নয়, অবতারের জীবন যখন আলোচনা করা হবে, একটি ভাগবত জীবন যখন আলোচনা করা হবে, তখন কিন্তু এই মূল তত্ত্বটিকে আগে বলতে হবে।
শ্রীমদ্ ভাগবতেও ব্যাসদেব একই পদ্ধতি অবলম্বন করেছেন, যে এই যে জীবন আলোচনা করতে যাচ্ছি, এই জীবনের পেছনে কোন দর্শন, কোন তত্ত্ব দাঁড়িয়ে আছে, এটি আলোচনা করতে হবে। করলে মানুষ বুঝতে পারবে যে যে জীবনটি আমরা পড়তে যাচ্ছি সেটি কি ধরনের জীবন, তার দৃষ্টিভঙ্গিটি তৈরি হবে। সেই দৃষ্টিভঙ্গিটি প্রয়োগ করে তারপর কিন্তু ওই জীবনেরই অন্যান্য জায়গায় সে যখন প্রবেশ করবে, তখন কিন্তু আর সে জীবনের সাধারণ ছোটোখাটো জিনিসগুলোকে দেখতে দেখতে ভুল করবে না। জীবনের ছোটোখাটো সাধারণ জিনিসগুলো, সেগুলোকে সে বুঝতে পারবে যে কেন এইটি। একটা মানে ধরুন ঠাকুরের জীবনের, ঠাকুর পড়াশোনাটা করতে চাইলেন না, বললেন না আমি পড়াশোনা করব, বেশি পড়াশোনা তিনি করছেন না। কামারপুকুরেও দেখা যাচ্ছে বেশি পড়াশোনা করছেন না। এখন মনে হবে এই কি, কেন তিনি পড়াশোনা করছেন না? প্রথম থেকে মনে হতে পারে ও ফাঁকি দিচ্ছেন, ও বোধহয় ওই বলেছেন না ওই যে শুভঙ্করী ধাঁধা লাগতো, অঙ্ক পারতেন না। একেবারেই সেগুলো নয়। এইটা এই যে জীবনটি কেন এই জাতীয় বিদ্যার মধ্যে এইভাবে প্রবেশ, মানে প্রথাগতভাবে প্রবেশ করছে না, সেটি বুঝতে গেলে মূল শ্রীরামকৃষ্ণর জীবনের তত্ত্বটি বুঝতে হবে। সেই কারণেই কিন্তু আসলে এই জায়গা থেকে মহারাজ শুরু করেছিলেন, গুরুভাব থেকে মহারাজ শুরু করেছিলেন, সে কথা তিনি বলেছেন এবং পরবর্তীকালে আমরা পাঠ করেও বুঝতে পারি। এখন কিন্তু এটাও সত্যিকারের কথা, আজকে সকালেই এটা নিয়ে আলোচনা হচ্ছিল আমরা আসার পরে পূজনীয় নিত্যমুক্তানন্দজির সঙ্গে। এখন আমরা যে জীবনীটি পাই সেখানে একটা ধারাবাহিক জীবনী পাচ্ছি। লীলা প্রসঙ্গ দেখবেন শুরু থেকে পূর্বকথা ও বাল্যজীবন এবং পরপর পরপর যেমন জীবনী গ্রন্থ থাকা উচিত সেই রকমভাবেই আমরা জীবনীটা পাচ্ছি। এখন এইভাবে জীবনীটা যদি থাকে তাহলে আমরা যারা পড়তে যাব, আমাদের কি ঠাকুরের জীবন বুঝতে অসুবিধা হবে না? এই প্রশ্ন আজকের যুগে কেউ করতে পারেন। মানে যদি শরৎ মহারাজের এই মূল তত্ত্বটা থেকে থাকে, বা এই জাতীয় জীবনী রচনার ক্ষেত্রে এইরকম একটি তত্ত্ব থেকে থাকে, যে আগে অবতার বরিষ্ঠের জীবন দর্শন ও জীবন তত্ত্বকে প্রকাশ করতে হবে, তাহলে এখন যখন আমরা এই চেঞ্জ করছি সেখানে কি এই সমস্যা তৈরি হবে না? হতে পারে না, সে কথা আমরা বলবো না, কিন্তু তার সঙ্গে এটাও আমরা বলতে চাই যে যখন শারদানন্দজি মহারাজ এই জীবন রচনা করেছিলেন, তখনও শ্রীরামকৃষ্ণ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ধারণাটা তৈরি হচ্ছে। আজকে 200 বছর কাটতে চলেছে। সুতরাং শ্রীরামকৃষ্ণ জীবনের যে তত্ত্ব দর্শন, তার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে। সুতরাং আজকে ধারাবাহিক এই জীবনী পড়তে গিয়ে পাঠক যে সব সময় খুব বেশি অসুবিধার সামনে পড়বে তা নয়, কিন্তু তা সত্ত্বেও অসুবিধার সামনে যে পড়ে, এমন দৃষ্টান্ত আমি নিজে অভিজ্ঞতায় প্রত্যক্ষ করেছি কিছু মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে, যারা ঠাকুরের জীবনের এই পূর্বকথা ও বাল্যজীবন প্রথমেই পড়ে ঠিক ধরতে পারেন না, বা সাধক জীবন তারপরে পড়তে গিয়ে ধরতে পারেন না যে তার এই সব আচার আচরণের কারণটা কি, তার পেছনে কোন দার্শনিক বা তাত্ত্বিক ভিত্তিভূমি লুকিয়ে রয়েছে। সুতরাং কোনো ক্ষেত্রে এই অসুবিধা হতে পারে, তবে এই যুক্তিটাও আছে যেহেতু আজকে অনেকটাই আমরা এগিয়ে এসেছি, সেই কারণে হয়তো এটার প্রয়োজন নেই। লীলা প্রসঙ্গ যখনই আমরা পড়ি তখন এটা খুব মনে হয় যে লীলা প্রসঙ্গের একটা অদ্ভুত রকমের প্রভাব থাকছে পরবর্তী কালের ওপর। আমার নিজের খুব মনে হয় যে, আমাকে সবাই ক্ষমা করে দেবেন, পূজনীয় মহারাজ রয়েছেন, তত্ত্বসারানন্দজি রয়েছেন, এটা আমার মনে হয় যে ঠাকুরের একটি বিস্তৃত জীবনী লেখার সময় এসে গিয়েছে। সেই জীবনীটি লীলা প্রসঙ্গ হবে তার ভিত্তিভূমি। সেই জীবনীটি তত্ত্ব ও দর্শনের যে বিরাট সমুদ্রে শারদানন্দজি প্রবেশ করেছেন, তার থেকে কিছুটা অংশ নিয়ে ঘটনার পারম্পর্য রেখে তৈরি হবে, কিন্তু সেখানে এই লীলা প্রসঙ্গের সঙ্গে যে অন্যয়, সেটি যেন কখনো ক্ষুণ্ণ না হয়, এটিকে মাথায় রাখতে হবে। বস্তুত লীলা প্রসঙ্গকার ভবিষ্যৎকালে শ্রীরামকৃষ্ণের এইরকম একটি পূর্ণাঙ্গ জীবনী রচনার যাবতীয় সম্ভাবনা ও যাবতীয় উপাদান উত্তর সাধকদের জন্য রেখে গেছেন। সেটা কে গ্রহণ করতে পারে ভগবৎ কৃপায়, তাঁর কৃপায়, তার জন্য আমরা অপেক্ষায় রয়েছি।
দ্বিতীয়ত, এই গ্রন্থটি রামকৃষ্ণ দর্শন তার আকর গ্রন্থ হয়ে উঠেছে। এখনও শ্রীরামকৃষ্ণ, ফিলোসফি অব শ্রীরামকৃষ্ণ যা আলোচনা করা হচ্ছে, আমাদের অয়ন মহারাজ একটি অসাধারণ গ্রন্থ বার করেছেন, আমরা সেটা পড়ছিলাম কিছুদিন আগে। তার একটি কথাও প্রায় যদি ভেতরে ঢুকে দেখা যায় লীলা প্রসঙ্গের বাইরে যাওয়া তার সম্ভব হয়নি। কথামৃত নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, কিন্তু লীলা প্রসঙ্গ দর্শনের কাঠামো তৈরি করে দিয়েছে। দার্শনিক আলোচনা সাধারণ আলোচনা নয়, সেটা বিদ্বানের আলোচনা। মা বলেছিলেন না, লীলা প্রসঙ্গ পড়বার জন্য বিদ্যা বুদ্ধির দরকার। এখানে কাউকে হেয় করা হচ্ছে না, কিন্তু মানুষের মননের সাধনা যদি না থাকে তাহলে কোনো সমাজ তৈরি হয় না, কোনো সভ্যতা এগিয়ে যায় না। লীলা প্রসঙ্গকার শ্রীরামকৃষ্ণের সেই জীবনী রচনা করেছেন যেখানে মননের সাধনাকে তিনি যুক্ত করতে চেয়েছেন, পাঠকের কাছ থেকে দাবি করেছেন পাঠকের মননের সাধনা। সেটা পাঠক যদি করতে পারে তাহলে ওই মননের সাধনাতে একটি সমাজ তৈরি হবে, একটি সংস্কৃতির নির্মাণ হবে। এটি লীলা প্রসঙ্গের দান। মধুরভাবের সারতত্ত্ব আলোচনা করছেন, নির্বিকল্প জ্ঞান, সমাধি তত্ত্ব আলোচনা করছেন, গুরুতত্ত্ব আলোচনা করছেন। কি অদ্ভুত, কত প্রসঙ্গ থরে বিথরে ছড়িয়ে রয়েছে। এগুলো যিনি আলোচনা করছেন বোঝা যায় যে এগুলো তার নিজের জীবনের অনুভবে এসেছে। শুধু ব্রহ্মজ্ঞানই তার হয়েছিল তা নয়, সে তো হয়েই ছিল। জগদানন্দজি মহারাজ একবার তাকে জিজ্ঞাসা করেছিলেন লীলা প্রসঙ্গের এটি নিয়ে, তিনি বলেছিলেন, হ্যাঁ, আমি যা অনুভব করিনি তা এখানে লিখিনি। মানে প্রত্যেকটি জিনিস তার নিজের অনুভবে এসেছিল। এমন জীবনীকার অবতার বরিষ্ঠের হওয়াটাই কাম্য, বা এটাই বোধহয় অবতার বরিষ্ঠের অভিপ্রেত। অন্য কেউ এমন জীবনী লিখতে পারবেন না। এই অনুভবগুলো, প্রত্যেকটা অনুভব তার জীবনে এসেছিল, সেই জন্য তিনি লিখতে পেরেছেন। এবং সেই কারণেই তার এই জীবনীটা হয়ে উঠেছে ওই তত্ত্ব দর্শনের আকর। পরবর্তী সমাজ ও সংস্কৃতির মননের সাধনাকে সে দাবি করছে। সংঘ, এই রামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক সাধনা কোন পথে এগোবে সেটি কিন্তু মহারাজ এই দর্শনের মধ্যে, এই বইটির মধ্যে লিখেছেন। আমাদের সাধনাটা, স্পিরিচুয়াল প্র্যাকটিস, প্রতিদিনকার আমাদের সারা জীবনের আধ্যাত্মিক সাধনা কোন পথে এগোবে, সাধক ভাব গুরুভাব পড়লেই সেটি আমরা বুঝতে পারি। এবং এই সংঘ নির্মাণের ইতিহাস, কেমন করে এই সংঘ তৈরি হলো, কিভাবে অবতার বরিষ্ঠ একটি যুগাতিক্রান্তি সংঘকে তৈরি করে দিয়ে যাচ্ছেন, সেটিও লিপিবদ্ধ রয়েছে এই গ্রন্থে। বৃন্দাবন দাস চৈতন্য জীবনীকার একজন। সেই চৈতন্য জীবনীকার বৃন্দাবন দাস লিখেছিলেন, অদ্যাবধি প্রেমলীলা করেন গৌর রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। লীলা প্রসঙ্গকার অবশ্যই সেই ভাগ্যবান যিনি শ্রীরামকৃষ্ণের স্থূললীলা অবসানের পরেও এই গ্রন্থটি লেখার সময় প্রতিদিন এই বাড়িতে বসে বা শশীনিকেতনে বসে শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন, শ্রীরামকৃষ্ণ জীবনের প্রত্যেকটা মুহূর্তকে চাক্ষুষ দেখেছেন। না হলে এ জীবন রচিত হতে পারে না, এমনই জীবন রচিত হতে পারে না। আর আমরা যারা সে জীবনী পড়তে যাই, যদি ওই তাঁর দাবি করা মননের সাধনাকে নিয়ে বসি, আমার মনে হয় আমরাও সেই ভাগ্যবান হতে পারব যার কাছে প্রেমলীলা করা গৌর রায় এই জীবনীর মাধ্যমে দেখা দেবেন। এমন জীবনী যিনি সৃষ্টি করেছেন, কোটি প্রণাম সেই শারদানন্দজির চরণে। ধন্যবাদ।